পেজ 35 এর পরবর্তী অংশ। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। টাইপ 1, মার্কস 2। 1. কোন দেশের রাষ্ট্রপ্রধান সার্ক গঠনের প্রস্তাব দেন? এই প্রস্তাবে কোন কোন দেশ তাৎক্ষণিক সমর্থন জানায়? উত্তর: 1980 খ্রিস্টাব্দে বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার 7টি দেশকে নিয়ে একটি আঞ্চলিক সংস্থা সার্ক গঠনের প্রস্তাব দেন। এই দেশগুলি হল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই প্রস্তাবকে তাৎক্ষণিক সমর্থন জানায় ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। 2. সার্ক গঠনের জন্য 7 দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? এই বৈঠকে কর্মীগোষ্ঠী ওয়ার্কিং গ্রুপ গঠন করে কী সিদ্ধান্ত নেওয়া হয়? উত্তর: সার্ক গঠনের জন্য 7 দেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মায়ানমার বিদেশ সচিব পর্যায়ের বৈঠক শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত হয়। কলম্বোয়। এই বৈঠকে প্রথমে 5টি এবং পরে আরও 3টি কর্মীগোষ্ঠী গঠন করে স্বল্পকালীন ও দীর্ঘকালীন পরিকল্পনা রচনার দায়িত্ব দেওয়া হয়। 3. সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কখন কোথায় অনুষ্ঠিত হয়? সার্কের আনুষ্ঠানিক উদ্বোধন কোন সম্মেলনে হয়? সার্কের প্রথম শীর্ষ সম্মেলন 1983 খ্রিস্টাব্দের আগস্টে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা সার্ক SAARC এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। 4. সার্ক ঘোষণাপত্রে 2টি বিষয় উল্লেখ করো। সার্ক ঘোষণাপত্রের 2টি বিষয় হল: 1. দক্ষিণ এশিয়ার অধিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাদের কল্যাণ সাধন। 2. দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক প্রগতি ও সাংস্কৃতিক আদান প্রদান। 5. সার্কের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা কবে কোথায় হয়? কোন শীর্ষ সম্মেলনে এই 7 দেশীয় আঞ্চলিক সংগঠনের প্রতিষ্ঠা ঘটে? সার্কের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা 1985 খ্রিস্টাব্দে ঢাকায় 7 দেশীয় রাষ্ট্রপ্রধানদের দ্বিতীয় শীর্ষ সম্মেলনে হয়। এই সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সার্ক SAARC নামক 7 দেশীয় আঞ্চলিক সংগঠনের প্রতিষ্ঠা ঘটে। পেজ 36। 6. সার্ক গঠনের 2টি উদ্দেশ্য উল্লেখ করো। HS WBCHSE মডেল কোশ্চেন। সার্কের 2টি উদ্দেশ্য হল: 1. সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, কারিগরি ও বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। 2. সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে যৌথ আত্মনির্ভরতার মনোভাবকে মজবুত করা। 7. সার্কের 2টি নীতি উল্লেখ করো। সার্কের 2টি উল্লেখযোগ্য নীতি হল: 1. অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা। 2. সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার নীতি কার্যকর করা। 8. সাফটা SAFTA বলতে কি বোঝো? সাফটার পুরো নাম কি? কোন শীর্ষ সম্মেলনে চুক্তি স্বাক্ষরিত হয়? সাফটা SAFTA হল সার্কভুক্ত দেশগুলির জন্য বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা গঠনের একটি উদ্যোগ। সাফটা SAFTA এর পুরো নাম হল সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। SOUTH সাউথ এশিয়ান ASIAN ফ্রি FREE ট্রেড TRADE এরিয়া AREA। 2004 খ্রিস্টাব্দে ইসলামাবাদে সার্কের দ্বাদশ শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলি সাফটা চুক্তি সম্পাদন করে। 9. সন্ত্রাসবাদের বিরুদ্ধে সার্কের মঞ্চে কোন দেশ সোচ্চার হয়েছে? সার্কভুক্ত এলাকাকে সন্ত্রাসমুক্ত করার জন্য কোন দেশ সদস্য রাষ্ট্রগুলির কাছে আবেদন জানায়? সন্ত্রাসবাদের বিরুদ্ধে সার্কের মঞ্চে ভারত সোচ্চার হয়েছে। দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত এলাকাকে সন্ত্রাসমুক্ত করার জন্য ভারত বহুবার সদস্য রাষ্ট্রগুলির কাছে আবেদন জানিয়েছে। 10. ঢাকায়
ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ নিয়ে কী বক্তব্য রেখেছিলেন? ঢাকায় ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে সবাইকে এই মর্মে স্মরণ করিয়ে দিয়েছেন যে সদস্য রাষ্ট্রগুলিকে অঙ্গীকার করতে হবে যে তারা স্বদেশের মাটিকে প্রতিবেশী দেশের সার্বভৌম অখণ্ডতার ধ্বংস সাধনে ব্যবহার করতে দেবে না। 11. 2011 খ্রিস্টাব্দের সার্ক সম্মেলনে গৃহীত সেতু বন্ধন কর্মসূচি বলতে কী বোঝো? 2011 খ্রিস্টাব্দের সার্ক সম্মেলনে সেতু বন্ধন কর্মসূচিতে সার্কভুক্ত দেশগুলির মধ্যে অর্থনৈতিক ও আয় বণ্টনের অসম বিকাশ দূর করা এবং নারী পুরুষ বৈষম্য হ্রাস করার জন্য পারস্পরিক সহযোগিতার বাতাবরণ তৈরির কথা বলা হয়। 12. সার্কের দুটি সাফল্য উল্লেখ করো। সার্কের দুটি সাফল্য হল 1. সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি। এই উদ্দেশ্যে সার্ক সাংস্কৃতিক কেন্দ্র, সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এবং সার্ক শক্তি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। 2. অর্থনৈতিক সহযোগিতা। সার্কভুক্ত দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে ছিল শুল্ক হ্রাস, বাণিজ্য বৃদ্ধি প্রভৃতি। 13. সার্কের দুটি সীমাবদ্ধতা বা ব্যর্থতা উল্লেখ করো। সার্কের দুটি সীমাবদ্ধতা বা ব্যর্থতা হল 1. রাজনৈতিক মতপার্থক্য। সার্কের এটি একটি প্রধান সীমাবদ্ধতা বা ব্যর্থতা বলা যেতে পারে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন বিষয়ে এই মতপার্থক্য দেখা যায়। সার্কের মঞ্চে ভারত যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তার সঙ্গে অনেক সময় পাকিস্তান একমত হতে পারেনি। তাছাড়া আরও অনেক ক্ষেত্রে দুদেশের মধ্যে মতপার্থক্য দেখা গেছে। এর ফলে সিদ্ধান্ত নিতে অযথা বিলম্ব হয়েছে। 2. সন্ত্রাসবাদ নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণে অসমর্থ। এটি একটি অন্যতম প্রধান সীমাবদ্ধতা বা ব্যর্থতা। সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সন্ত্রাসবাদের মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে সার্ক কোনো দিশা দেখাতে পারেনি। 14. সার্কের সহযোগিতা ক্ষেত্রের প্রধান বিষয়গুলি কী? সার্কের সহযোগিতা ক্ষেত্রের প্রধান বিষয়গুলি হল 1. কৃষি ও গ্রামীণ উন্নয়ন। 2. মানব সম্পদ উন্নয়ন ও পর্যটন। 3. পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ ও জৈব প্রযুক্তি। 4. শিক্ষা, নিরাপত্তা ও সংস্কৃতি। 5. জ্বালানি, পরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি। 15. সার্কের দুটি প্রধান অঙ্গের উল্লেখ করে এদের কাজগুলি লেখো। সার্কের দুটি প্রধান অঙ্গ হল 1. সচিবালয় দন্তাস চয়হাস্যই বয়াকার লন্তস্ত। 1987 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি সার্ক সচিবালয় কাঠমান্ডুতে কয়াকার ঠ ময়াকা দন্তা নয়ডাহাস্য তয়কা কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয়। সচিবালয়ের প্রধান কাজ হল সার্কের কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় সাধন, সেই সঙ্গে কার্যক্রম ঠিকভাবে রূপায়িত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ। 2. পররাষ্ট্র সচিবদের স্থায়ী কমিটি। সার্কভুক্ত দেশগুলির পররাষ্ট্র সচিবদের নিয়ে এই কমিটি গঠিত হয়। কমিটির কাজ হল কার্যক্রমের সামগ্রিক পর্যবেক্ষণ ও তার অগ্রাধিকার নির্ধারণ। 16. সার্কের বিশেষ সংস্থাগুলির মধ্যে যে কোনো দুটি উল্লেখ করো। সার্কের বিশেষ সংস্থাগুলি হল 1. সার্ক উন্নয়ন তহবিল। সদস্য রাষ্ট্রগুলির অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে এই তহবিল সম্পর্কিত পরিচালনা পরিষদ গঠিত হয়। এর প্রাথমিক উদ্দেশ্য হল সার্ক অঞ্চলের দারিদ্র্য দূরীকরণ এবং উন্নয়ন। 2. সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। ভারতে এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় অবস্থিত। 17. বর্তমানে সার্ক এর নিষ্ক্রিয় হয়ে থাকার দুটি কারণ উল্লেখ করো। বর্তমানে সার্কের নিষ্ক্রিয় হয়ে থাকার দুটি কারণ হল 1. রাজনৈতিক মতবিরোধ। সার্কের সঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়ের মতবিরোধ সার্কের নিষ্ক্রিয় হয়ে থাকার সবচেয়ে বড় কারণ। সন্ত্রাসবাদে মদদ দেবার ভূমিকা থেকে পাকিস্তান কখনো সরে আসেনি। এটি ছিল ভারতের প্রধান আপত্তির কারণ। পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠীগুলিকে কাশ্মীরে প্রকাশ্যে মদদ দিয়েছে তা সার্কের নীতিবিরুদ্ধ ছিল। 2. আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক বিশ্বাসের অভাব। বিভিন্ন ইস্যুতে ঐক্যমতে পৌঁছতে না পারা ইত্যাদি কারণ সার্ককে দুর্বল ও নিষ্ক্রিয় করেছে। 18. সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন কোনটি? এই সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সম্মেলনে কী প্রস্তাব গৃহীত হয়? সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন অষ্টাদশ শীর্ষ সম্মেলন। নেপালের কাঠমান্ডুতে এটি অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সাফটা দন্তাশয়াকার ফটয়াকার ব্র্যাকেটে SAFTA সহ পারস্পরিক সহযোগিতার অন্যান্য ক্ষেত্রে প্রস্তাব গৃহীত হয়। 19. 2016 খ্রিস্টাব্দে
19তম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় কেন স্থগিত হয়ে যায়? এক্ষেত্রে ভারতের কি বক্তব্য ছিল? 2016 খ্রিস্টাব্দে 19তম সার্ক শীর্ষ সম্মেলন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই সম্মেলনে ভারত অংশগ্রহণ না করায় তা স্থগিত হয়ে যায়। এক্ষেত্রে ভারতের বক্তব্য ছিল সন্ত্রাসবাদীদের প্রকাশ্যে মদতদানে পাকিস্তানের ভূমিকা রয়েছে। 2016তে জম্মু ও কাশ্মীরের উরিতে পাক জঙ্গিরা যেভাবে হামলা চালায় তাতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ভারত স্পষ্টভাবে জানিয়ে দেয় ভারত যোগ দেবে না। এরপরে সম্মেলন স্থগিত হয়ে যায়। প্রসঙ্গত বলা যায় এরপরই দক্ষিণ এশীয় সহযোগিতার সংস্থা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে। 20. সার্কের বর্তমান অবস্থা কী? সার্কের নিষ্ক্রিয় অবস্থার প্রধান কারণ কী? সার্ক বর্তমানে একটি নিষ্ক্রিয় আঞ্চলিক সংস্থা। অনেকে একে এখন একটি মৃত সংস্থা বলে অভিহিত করেছেন। মূলত পাকিস্তানের সন্ত্রাসবাদী ভূমিকার কারণেই সার্কের এই অবস্থার সৃষ্টি হয়েছে। সার্কের নীতিতে সুস্পষ্টভাবে বলা হয়েছিল কোনো সদস্য রাষ্ট্র অন্য কোনো সদস্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এই নীতি লঙ্ঘন করে পাকিস্তান ভারতের মাটিতে পাক জঙ্গিদের হামলায় মদত দেয়। এটি সার্কের নিষ্ক্রিয়তার প্রধান কারণ। 21. আসিয়ান কোন দেশগুলির আঞ্চলিক সংগঠন? এই সংগঠন কখন গঠিত হয়? আসিয়ান হল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির একটি আঞ্চলিক সংগঠন। দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডকে নিয়ে আসিয়ান গড়ে ওঠে। এই সংগঠনটি 1967 খ্রিস্টাব্দের 8ই আগস্ট গঠিত হয়। 22. কোন ঘোষণাপত্র স্বাক্ষরের মাধ্যমে আসিয়ান গঠিত হয়? আসিয়ানের পুরো নাম কি? 1967 খ্রিস্টাব্দের 8ই আগস্ট ব্যাংকক ঘোষণাপত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি দেশ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ফিলিপিন সিঙ্গাপুর ও থাইল্যান্ড থাইল্যান্ডের স্বাক্ষরের মাধ্যমে আসিয়ান গঠিত হয়। আসিয়ানের পুরো নাম হল অ্যাসোসিয়েশন ASSOCIATION of South East Asian ASIAN Nations NATIONS। পেজ 37। 23. আসিয়ানের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। আসিয়ানের দুটি উদ্দেশ্য হল 1. সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন। 2. সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সমতা, জাতীয় পরিচিতি, আঞ্চলিক একতা, শান্তি ও সুস্থিতির জন্য একটি যৌথ চেতনা গড়ে তোলা। 24. আসিয়ানের দুটি নীতি বর্ণনা করো। আসিয়ানের দুটি নীতি হল 1. আসিয়ানের প্রত্যেক সদস্য রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমিকতা, সমতা, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় পরিচিতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 2. শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা এবং আগ্রাসন ও বলপ্রয়োগের হুমকি থেকে বিরত থাকা। 25. অর্থনীতি সম্পর্কে আসিয়ানের দুটি নীতি উল্লেখ করো। অর্থনীতি সম্পর্কে আসিয়ানের দুটি নীতি হল 1. আঞ্চলিক অর্থনৈতিক সংহতির পথে বাধাগুলি দূর করা। 2. বাজার অর্থনীতির প্রেক্ষিতে বহুপাক্ষিক বাণিজ্য নীতি গ্রহণ করা। 26. আসিয়ান পথ ASEAN কাকে বলে? দক্ষিণ পূর্ব এশিয়ায় আঞ্চলিক সংগঠন হিসেবে আসিয়ান তার নিজের মতো করে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের যে রূপরেখা তৈরি করে তাকে আসিয়ান পথ আসিয়ান পথ বলা হয়। আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলির আর্থসামাজিক বিকাশ কিভাবে করা যাবে তার একটা রূপরেখা এই আসিয়ান পথের নথিপত্রে উল্লেখ করা হয়েছে। 27. আসিয়ানে দক্ষিণ পূর্ব এশিয়ায় সদস্য রাষ্ট্রগুলির দ্রুত অর্থনৈতিক বিকাশের জন্য যে 3টি কমিউনিটি গঠনের কথা বলা হয়েছে সেগুলি কি? আসিয়ান তার সদস্য রাষ্ট্রগুলির দ্রুত অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে যে 3টি কমিউনিটি গঠনের কথা ঘোষণা করেছে সেগুলি হল 1. আসিয়ান নিরাপত্তা কমিউনিটি